প্রিয় শিক্ষার্থী, সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে 2020-21 শিক্ষার্থীদের স্বাগত। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। আজকে তোমাদের ক্লাস হবে তৃতীয় অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো যে উৎপাদন কী তা বলতে পারবে, উৎপাদন অপেক্ষক কী তা বলতে পারবে, এবং উৎপাদনের উপাদানসমূহ কি কি তা জানতে পারবে। আমরা প্রথমে আসি উৎপাদন কি। সাধারণত অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝা, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না, বরং কোনো বস্তুর ভৌতগত বা রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো উপযোগ সৃষ্টি করাকে বোঝা। তাহলে আমরা কি বুঝলাম যে সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না, বরং কোনো বস্তুর ভৌতগত বা রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন একটি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। যেমন মানুষ বন হতে গাছ কেটে কাঠ তৈরি করে এবং সেই কাঠ দিয়ে আসবাবপত্র নির্মাণ করে নতুন উপযোগ সৃষ্টি করে। তাহলে এখানে মানুষ কী করলো, যে কাঠ থেকে আসবাবপত্র তৈরি করলো, অর্থাৎ কাঠের যে কাঠামো বা রূপ ছিল তাকে পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ ভৌতগত পরিবর্তনের মাধ্যমে নতুন একটি উপযোগ সৃষ্টি করা হয়েছে, আর নতুন এই উপযোগ সৃষ্টি করাকে বলা হবে উৎপাদন। এক্ষেত্রে উৎপাদনের বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে উৎপাদন সম্পর্কে। যেমন অধ্যাপক মার্শালের মতে যে এই বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এইরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। আবার অর্থনীতিবিদ ফ্রেশার বলেন, যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝা, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝা। তাহলে আমরা উৎপাদন বলতে কী বললাম, যে কোনো বস্তুর ভৌতগত বা রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন একটি উপযোগ সৃষ্টি করা হলো উৎপাদন। উৎপাদন অর্থ শুধু বস্তুগত সৃষ্টি নয়, বরং বস্তুর উপযোগ সৃষ্টি করা বা বস্তুর উপযোগ বৃদ্ধি করা। সৃষ্ট উপযোগের অবশ্যই একটি কী থাকবে, বিনিময় মূল্য থাকতে হবে, তখনই তা উৎপাদন হিসেবে কার্যকর হবে। তারপর সে আমরা যে উৎপাদনের উপকরণ, কোনো বস্তু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাকর্ম প্রয়োজন সেগুলোকে বলা হবে উৎপাদনের উপকরণ। অর্থাৎ উৎপাদন করতে যে সমস্ত বস্তু ব্যবহৃত হয় সেই সকল বস্তু হবে উৎপাদনের উপকরণ। সাধারণত উৎপাদনের উপকরণ হলো চারটি। কি কি? যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে উৎপাদন উপকরণ কয়টি? চারটি। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ উৎপাদনের পঞ্চম উপাদান হিসেবে প্রযুক্তি জ্ঞানকে চিহ্নিত করেন। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে উৎপাদন উপকরণ কয়টি? চারটি। কিন্তু যদি প্রশ্ন আসে যে আধুনিক অর্থনীতিতে উৎপাদন উপকরণ কয়টি, তখন বলতে হবে পাঁচটি। আর পঞ্চম উপাদানটা কি? যে প্রযুক্তি জ্ঞান। আচ্ছা, উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত প্রথম উপাদান কি? ভূমি। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত যেসব বস্তুকে বোঝা, যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সহায়তা করে, সেগুলোকে বলা হবে
ভূমি। যেমন অধ্যাপক মার্শাল বলেন, ভূমি বলতে জমিতে ও পানিতে আলো বাতাসের তাপে পরিব্যাপ্ত যেসব পদার্থ ও শক্তিকে বোঝা যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য অবাধে দান করেছে। আচ্ছা, এই ভূমির আবার কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন ভূমি হলো একটি কি প্রকৃতির দান। মানুষ ভূমি সৃষ্টি করেনি। মাটির উর্বরা শক্তি, সূর্যলোক, বৃষ্টিপাত, আবহাওয়া সবই কি ভূমির আওতাভুক্ত। তারপর হলো যে ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির ক্ষেত্রে উর্বর শক্তি পার্থক্য ঘটে, কারণ সকল ভূমির সমান উর্বর নয়। আর উর্বরতার পার্থক্য থাকার কারণে ভূমির মূল্যগত পার্থক্য দেখা দেবে। তার ভূমির ক্ষেত্রে ক্রমরসন প্রান্তিক উদ্ভিদ কার্যকর। তারপর হলো ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে তার মালিকানা স্থানান্তরযোগ্য। ভূমি স্থানান্তর করা যায় না, কিন্তু ভূমির মালিকানা স্থানান্তর করা যাবে। অর্থাৎ একজন ভূমি বিক্রি করলে তার কি মালিকানা স্থানান্তরিত হবে। তা ভূমি প্রকৃতির একটি নিষ্ক্রিয় উপাদান, অন্যান্য উপকরণের মতো এটি সচল নয়। তারপর হলো ভূমি চিরস্থায়ী, এর বিনাশ নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় এর অস্তিত্ব বিদ্যমান রয়েছে। তার ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা আছে। ভূমির অবস্থাগত কারণে এর গুরুত্ব পার্থক্য ঘটে। যেহেতু ভূমির যোগান সীমাবদ্ধতায় এর আয় নির্ধারণ পদ্ধতি স্বতন্ত্র। তার ভূমির বহুবিধ ব্যবহার রয়েছে। এগুলো কি ভূমির বৈশিষ্ট্য। তারপর আসি উৎপাদনের দ্বিতীয় উপকরণ কি শ্রম। সাধারণত শ্রম বলতে শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে বলা হবে শ্রম। আচ্ছা, এটি কি একটি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় উপাদান, তাহলে কি শ্রম। আচ্ছা, এই শ্রমের কতগুলো আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি। যেমন যতক্ষণ শ্রমিকের জীবনশক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে। তাই শ্রম হলো উৎপাদনের একটি জীবন্ত উপকরণ। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোনটি উৎপাদনের একটি জীবন্ত উপকরণ। তাহলে শ্রম হলো একটি উৎপাদনের জীবন্ত উপকরণ। তাহলে শ্রম ক্ষণস্থায়ী, অর্থাৎ যা সঞ্চয় করা যায় না। অর্থাৎ যতক্ষণ শ্রমিক থাকবে ততক্ষণই শ্রম প্রয়োগ ঘটবে, যখন শ্রমিক নেই তখন শ্রম নেই। এই জন্য বলা হয় শ্রম একটি ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। তারপর শ্রমিক তার শ্রম বিক্রি করে মাত্র, কিন্তু নিজেকে বিক্রি করে না। তাই বলা যায় শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। তারপর বৈশিষ্ট্য হলো শ্রম যেহেতু এক স্থান হতে অন্য স্থানে, এক পেশা হতে অন্য পেশায় স্থানান্তরিত হয়, তাই বলা হয় শ্রম একটি গতিশীল উপাদান। তার নিয়োগকর্তার সাথে শ্রমিক দর কষাকষি ক্ষমতা শ্রমবহুল দেশে তেমন থাকে না। অর্থাৎ যে দেশে সে প্রচুর পরিমাণ শ্রমিক রয়েছে এবং শ্রম গ্রহীতা অর্থাৎ শ্রমের ক্রেতা যদি কম থাকে, সেক্ষেত্রে শ্রমের যোগানদাতা অর্থাৎ শ্রমিক তার কি দর কষাকষি সুযোগ কম থাকে। তারপর হলো শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্য বটে। অর্থাৎ শ্রমিক নিজেও একজন ভোক্তা। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। তারপর হলো কি অধিক মজুরির হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান, কারণ অধিক মজুরিতে শ্রমিক আরাম আয়েশ পছন্দ করে। আর এই জন্য বলা হয় কি শ্রমের যোগান রাখা কি পশ্চাৎগামী। তারপর শ্রম একটি কি সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত। শ্রম বিক্রয়ের জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। এগুলো কি আমাদের শ্রমের বৈশিষ্ট্য। তারপর আসি আমরা উৎপাদনের তৃতীয় উপকরণ। উৎপাদনের তৃতীয় উপকরণ কোনটি মূলধন। সাধারণত মূলধন বলতে টাকা পয়সা বা ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝা, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে মূলধন। অর্থাৎ সাধারণত মূলধন বলতে আমরা টাকা পয়সাকে বুঝি, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে কি যে কোনো একজন শ্রমিক তার শ্রমের দ্বারা যে পরিমাণ দ্রব্য বা পণ্য সামগ্রী উৎপাদন করলো এবং এর মধ্যে যতটুকু অংশ তার পরবর্তী উৎপাদন কাজে ব্যবহৃত হলো সেইটুকুকে বলা হবে মূলধন। যেমন কৃষকদের বীজ দান, যা পরবর্তী বছর অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়।
কৃষকের এই বীজটি হলো কৃষকের মূলধন। অন্যান্য উপকরণে মূলধনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন মূলধন একটি উৎপাদনশীল উপাদান। মূলধন মানুষের অতীত শ্রমের ফল, অর্থাৎ মূলধন হলো উৎপাদিত উপকরণ। যেমন একজন কৃষক যে ধান উৎপাদন করে সেই ধান থেকে একটি অংশ বীজ হিসেবে রেখে দেয়, আর এ কারণে বলা হয় যে মূলধন হলো উৎপাদিত উপকরণ। তারপর হলো কি, মূলধন হলো সঞ্চয়ের ফল, অর্থাৎ বর্তমান ভোগ বিরত রেখে এ সঞ্চয়ের ভাণ্ডার তৈরি করা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেহেতু মূলধন সৃষ্টি করা হয়, তাই বলা যায় মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান। 5 নম্বর বৈশিষ্ট্য, মূলধন চিরস্থায়ী নয়, অর্থাৎ এটি একটি ক্ষণস্থায়ী উপাদান। 6 নম্বর, মূলধনের ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। 7 নম্বর বৈশিষ্ট্য, যে মূলধন সমজাতীয় নয়। 8 নম্বর হলো যে মূলধন তুলনামূলকভাবে গতিশীল। তারপর আসি আমরা চতুর্থ উপকরণ উৎপাদনে, যে সংগঠন। কি, যে উৎপাদনের অপরাপর উপকরণ যেমন ভূমি, শ্রম ও মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা তাকে বলা হবে সংগঠন। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে বলা হবে সংগঠক। আর সংগঠকের প্রাতিষ্ঠানিক রূপকে বলা হয় সংগঠন। অন্যান্য উপকরণ নেয় সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। তারা উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথে সংগঠন সম্পৃক্ত। সংগঠনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন ও জনকল্যাণ সাধন। সংগঠন উৎপাদনে যাবতীয় ঝুঁকি বহন করে, অর্থাৎ যিনি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করেন এবং ঝুঁকি গ্রহণ করেন এবং মুনাফা লাভ করেন তিনি হলেন সংগঠক। আর এই সংগঠকের প্রাতিষ্ঠানিক রূপ হলো সংগঠন। তারপর আসি আমরা যে উৎপাদনের সর্বশেষ উপকরণ হলো প্রযুক্তি জ্ঞান। এটি হলো কি আধুনিক অর্থনীতি ব্যবস্থায় উৎপাদন উপকরণ যে 5টি, সেই 5 নম্বর উপকরণটা হলো কি, যে প্রযুক্তি জ্ঞান। উৎপাদনের 4টি উপকরণকে নিয়োগের মাধ্যমে সর্বাধিক পরিমাণ উৎপাদন লাভের উদ্দেশ্যে যথাসম্ভব দক্ষতার সাথে উৎপাদন কার্যে উপকরণ নিযুক্ত করার কৌশলকে বলা হবে প্রযুক্তি জ্ঞান। এই প্রযুক্তি জ্ঞান ব্যবহারের মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে যেমন আমূল পরিবর্তন ঘটছে, তেমনি উৎপাদন ক্ষেত্রে উৎপাদন খরচ হ্রাস পেয়েছে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই জন্য প্রযুক্তি জ্ঞানকে বলা হয় উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানতে পারলাম উৎপাদন উপকরণ 4টি, যেটা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কিন্তু আধুনিক অর্থনীতিতে উৎপাদন উপকরণ কয়টি? 5টি। সেই 5ম নম্বরটা কি? প্রযুক্তি জ্ঞান। তারপর আসি আমরা যে উৎপাদন অপেক্ষক কি। এতক্ষণ বললাম আমরা কি উৎপাদন, এখন বলবো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক কি? যে উৎপাদন উপকরণের নিয়োগের উপর নির্ভরশীল। এই উপকরণের উপর উৎপাদনের এই নির্ভরশীলতা সম্পর্ককে বলা হবে উৎপাদন অপেক্ষক। অর্থাৎ আমরা জানি কি উৎপাদন কিসের উপর নির্ভরশীল? উপকরণের নির্ভরশীল। এই উপকরণের উপর উৎপাদনের এই নির্ভরশীলতা সম্পর্কে বলা হবে কি উৎপাদন অপেক্ষক। যেমন কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, যেখানে কিউ কি, যেখানে কিউ হলো উৎপাদন, এল হলো শ্রম, কে হলো মূলধন। এক্ষেত্রে এল এবং কে অর্থাৎ শ্রম এবং মূলধন হলো উপকরণ। এখন এল এবং কে অর্থাৎ শ্রম এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদন পরিমাণ বাড়বে, এবং শ্রম এবং মূলধনের পরিমাণ কমালে উৎপাদন পরিমাণ কমবে। তাহলে দেখা গেল কি যে শ্রম এবং মূলধনের উপর উৎপাদন নির্ভরশীল। আর এই নির্ভরশীলতা সম্পর্কে গাণিতিক রূপ বা প্রকাশকে বলা হবে উৎপাদন অপেক্ষক। তারপর আসি যে উৎপাদন অপেক্ষক কয় প্রকার? 2 প্রকার। উৎপাদন অপেক্ষক হলো 2 প্রকার। একটি হলো কি
যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আরেকটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন কি? অর্থাৎ যে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহ পরিবর্তন করা সম্ভব হয় না, সেই উৎপাদন অপেক্ষক বলা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ স্বল্পকাল বলতে সাধারণত 1 বছর সময়কে বোঝা। অর্থাৎ 1 বছর সময়ের মধ্যে যদি পরিবর্তনশীল উপকরণ ব্যতীত অন্যান্য উপকরণ যে আছে সেগুলো যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তখন তাকে বলা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আচ্ছা, তারপর আসি যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি? যে উৎপাদন অপেক্ষকে কমপক্ষে কি করা যাবে, আচ্ছা, দীর্ঘকাল বলতে কি, যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ কি পরিবর্তন করা সম্ভব হয়। অর্থাৎ যে সময় মেয়াদে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহকে পরিবর্তন করা সম্ভব, সেই সময় মেয়াদকে বলা হবে দীর্ঘকাল, এবং এই উৎপাদনকে বলা হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে উপকরণ সমূহ পরিবর্তনশীল বিবেচনা করা হয়, বা উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহ পরিবর্তন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখলাম যে উৎপাদন কি, উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহ, তারপরে উৎপাদন অপেক্ষক কি, উৎপাদন অপেক্ষক কয় প্রকার, এগুলো আমরা আরেকটু বাসায় দেখব। দেখার পরে আমরা বিষয়গুলো আরও খুব সহজে আমরা বুঝতে পারবো যে কোনটা উৎপাদন অপেক্ষক, কোনটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এগুলো আমরা খুব সহজেই আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।